বিএজিসি রেডিওর বিশেষ অনুষ্ঠান সাউন্ড চেক পর্ব পরিচালনায় আমি অভিষেক। আমাদের এই পডকাস্টের মূল উদ্দেশ্য হল অন্য ধারার বাংলা আধুনিক গানের পথ চলার একটা নথিভুক্তির প্রচেষ্টা। শ্রী গৌতম চট্টোপাধ্যায় এই পথ চলার এক অন্যতম কাণ্ডারি। তাই আজকের পর্বটিও অত্যন্ত বিশেষ। কিছু বিরল মানুষ থাকেন যারা যদি একটা কাল্পনিক চরিত্র হতেন, তাদের জীবন যদি একটা উপন্যাস হতো, পাঠক পাঠিকারা হয়তো অনুযোগ করতেন বা আশ্চর্য হতেন লেখকের কল্পনা শক্তির প্রসার নিয়ে। এতটাই চমৎকৃত করার মতো আশ্চর্য মানুষ ছিলেন তিনি। এমন একটা মানুষের জীবন, তার ব্যক্তিত্ব, তার মননের বিশ্লেষণ 1 ঘন্টার একটা অনুষ্ঠানে করা, এই প্রয়াসটাই অত্যন্ত দুঃসাহসিক। আমরা সে পথেই যাচ্ছি না। তার থেকে বরং আসুন আমরা এমন কিছু মানুষের থেকে, আপনজনের থেকে তার কথা শুনি, যারা খুব কাছ থেকে ওনাকে দেখেছেন, ওনার যাপনের অংশ হয়েছেন, তার প্রতিভাকে, তার ব্যক্তিত্বকে, তার মননকে খুব ব্যক্তিগত স্তরে তারা অনুভব করেছেন। প্রথমেই শুনব শ্রী গৌতম চট্টোপাধ্যায়ের পুত্র গৌরব চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণা। বাবা মানুষ হিসেবে ভীষণভাবে রুটেড ছিলেন, ইন দ্য সেন্স ওনার নিজের রুটস খুব স্ট্রং ছিল এবং খুবই গ্লোবাল ছিলেন। এবং এই ব্যাপারটা কিন্তু ওনার মিউজিকের মধ্যেও পাওয়া যায়, জাস্ট লাইক এভরিথিং এলস। যারা ওনাকে দেখেছেন, যারা ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন, ওনার সঙ্গ করেছেন, তারা জানেন আমি কি বলছি। 70s এর মহিনের ঘোড়াগুলি যদি দেখি, পরবর্তীকালে 90s এর মহিনের ঘোড়াগুলি সম্পাদিত গান যদি দেখি, এবং এর মাঝে বাবা যখন অনেক ছবি তৈরি করেছেন, ডকুমেন্টারিজ তৈরি করেছেন, সবকিছুতেই কিন্তু মিউজিকের একটা প্রাধান্য ছিল। এবং যে ব্যাপারটা বলছি, এই রুটেড আবার গ্লোবাল অ্যাট দ্য সেম টাইম, এই ব্যাপারটাও কিন্তু ভীষণ ভাবে প্রেজেন্ট ছিল। 70s মহিনের ঘোড়াগুলির এক্সাম্পলই যদি দিই, মেরুন সন্ধ্যালোকের স্ট্রাকচারটা যদি কেউ দেখে, গানটা যদি শোনে, যেভাবে শুরু হয়, অবভিয়াসলি পিয়ানো, ভায়োলিন, গিটার ইত্যাদি, ড্রামস থেকে নিয়ে মাঝে গিয়ে একটা পুরো সেকশনে যায় যেখানে সাঁওতালি মিউজিক, ব্যাক টু আবার যেটা ছিল। কিন্তু এই ব্যাপারটা ঠিক সিমিলারলি আজকে 90s মহিনের ঘোড়াগুলি সম্পাদিত অ্যালবামগুলো যদি দেখি, ভীষণ ভাবে জিনিসটা প্রেজেন্ট। বাবার নিজের কম্পোজিশনস, সেগুলো যদি অ্যানালাইজ করা যায়, দরিয়া এলো তুফান, নাগমতি ছবির জন্য এই গানটা বাবা বানিয়েছিলেন বেসিক্যালি, যে ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় বেস্ট রিজনাল ফিল্ম হিসেবে। নাগমতির ইনফ্যাক্ট পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরেও ফোক মিউজিক ভীষণ ভাবে প্রেজেন্ট ছিল। ঠিক দরিয়া এলো তুফান আবার টেলিফোন, এই দুটো গানের যদি এক্সাম্পল নিই, যেখানে বাউল আঙ্গে তৈরি ফোক মিউজিক এর প্রেজেন্স, মানে জাস্ট প্রেজেন্স ভীষণ ভাবে রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম যদি আজকে আমার প্রিয়া ক্যাফে বা কত কি করার আছে বাকি, এই দুটো গানের কথা বলি, সেখানে কিন্তু ডিফারেন্ট ফর্মস অফ ল্যাটিন মিউজিক, তার একটা সেই এলিমেন্ট গুলো ভীষণভাবে প্রেজেন্ট। বাবার শুরু যদি দেখি মিউজিক, এখানে আমাদের বাড়িতে আমার ঠাকুমা নিজে রবীন্দ্রসঙ্গীত গাইতেন, অর্গান বাজাতেন, এসরাজ বাজাতেন, আমার দাদু সেতার বাজাতেন, বাবা তবলা বাজাতেন এক সময়, এবং অবভিয়াসলি আমার কাকুরা জেঠুরা সবাই বেশিরভাগই মিউজিকের সাথে, মিউজিক তাদের জীবনের একটা পার্ট ছিল। বাবা মহিনের ঘোড়াগুলি ব্যান্ডটাও ফর্ম করে আমার কাকুদের নিয়ে।
সেখান থেকে পরবর্তীকালে নিজের অ্যাংলো ইন্ডিয়ান বন্ধুদের সাথে বাবা যখন রক ব্যান্ডস যে বাজাচ্ছে, আজকে বিখ্যাত পার্ক স্ট্রিট সিন যেটার কথা বলা হয় আজকে 60s-70s, সেটার একটা পার্ট ছিল বাবা। হয়তো খুব কম বাঙালি মিউজিশিয়ান তখন বাজাচ্ছে ওখানে, বাবা ওয়াজ ওয়ান অফ দেম। এটা কিন্তু প্রি মহিনের ঘোড়াগুলি। সেখানে দ্য আর্জ বলে একটা ব্যান্ডে বাজাতো, ব্ল্যাক ক্যাকটাস বলে একটা ব্যান্ডে বাজাতো, মাঝে যখন মধ্যপ্রদেশে ছিল সেখানেও ব্যান্ড ছিল, দ্য ব্লাইন্ড ফোল্ডস বলে একটা ব্যান্ড ছিল। এগুলো কিন্তু আউট রক ব্যান্ড। এবং পরবর্তীকালে অবভিয়াসলি মহিনের ঘোড়াগুলি, যেখানে আমি এই ব্যাপারটা যেটা বলছি সেটা ভীষণভাবে প্রেজেন্ট আছে আমার। যদি মায়ের লেখা একটা, আমার মা মিনতি চ্যাটার্জি, উনি একটা লেখা লিখেছিলেন বাবার বিষয়, সেখান থেকে কিছু অ্যাকচুয়ালি পয়েন্টস যদি বলি, যেটা আমি বললাম একটু আগে যে নাগমতি সাউন্ডস্কেপের কথা, পুরোপুরি লোকসঙ্গীতের প্রাধান্য ছিল, দরিয়া এলো তুফান সেখানে হয়েছিল, এবং ওই ছবিতে ও কি ও মোর কালারে গানটা বাবা ইউজ করেছিল, যেটা বনশ্রী সেনগুপ্ত গেয়েছিলেন, এবং উনি বিএফজি অ্যাওয়ার্ড পেয়েছিলেন বেস্ট ভোকালিস্টের এই গানটা গাইবার জন্য। সময়তে কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ইউজ পুরো ছবি জুড়ে, এবং সেখানে পার্টিকুলারলি যেটা স্পেশাল হচ্ছে এরিক সাটির একটা পিয়ানো পিস, ওনার কম্পোজ করা একটা পিয়ানো পিস পুরো ছবি জুড়ে বাবা ইউজ করেছিলেন থিম মিউজিকের মতো করে। রেপিটেটিভ ব্যবহার ছিল ওই পিসটা, তো এটা ইটসেলফ খুব স্পেশাল ছিল। বাবার ডকুমেন্টারিজ এর কাজ, যেটা বলছিলাম যে অনেকগুলো 40-50টা ডকুমেন্টারিজ এর কাজ ছিল, মানে সেটা দূরদর্শনের জন্য, তাছাড়া অনেক অর্গানাইজেশন এর জন্য, আমার মনে আছে উড়িষ্যা গভর্নমেন্টের জন্য বেশ কিছু কাজ করেছিলেন। তো এই ডকুমেন্টারিজ এর মধ্যেও কিন্তু আর্টিস্টদের নিয়ে ডকুমেন্টারি ছিল। সুকুমার সমাজপতি নাম করা ফুটবলার, ক্লাসিক্যাল গায়ক, ওনাকে নিয়ে ডকুমেন্টারি করেছিলেন। বিখ্যাত ক্লাসিক্যাল গায়ক পণ্ডিত মানস চক্রবর্তীকে নিয়ে একটা ডকুমেন্টারি করেছিলেন। এটা বেসিক্যালি দূরদর্শনের জন্যই একটা সিরিজ করেছিলেন বাবা, যেখানে প্রত্যেকটা এপিসোড একজন এরকম আর্টিস্টকে ডেডিকেট করে তাকে নিয়েছিল। তারপর সানাই বাদক উস্তাদ আলী আহমেদ হুসেন খান, ওনাকে নিয়ে করেছিলেন ডকুমেন্টারি। নাট্যকার হাবিব তানভীরকে নিয়ে, ক্লাসিক্যাল ডান্সার ইলিয়ানা চিতারিস্তি, ওনাকে নিয়ে, এবং কন্টেম্পোরারি ডান্সার কাবেরী দাসকে নিয়ে। কাবেরী দাস কিন্তু সময়তে অভিনয় করেছিলেন, এবং কাবেরী দাসের সাথে বাবা প্রচুর লাইভ শোজও করেছিলেন। যেরকম একটা শোতে আমার জীবনের প্রথম স্টেজে ওঠা, শিশির মঞ্চে, তখন 4 বছর বয়স, কাবেরীদির পারফরমেন্স বাবার মিউজিকের সাথে, এবং তার মাঝে একটা সেকশনে এসে আমি একটা ছোট্ট ড্রাম সোলোর মতো বাজাই। তো সেটা অবভিয়াসলি খুব স্পেশাল একটা মেমোরি। আর যেটা একটা খুব বড় ব্যাপার ছিল, যেটা আমি দেখতাম, যেটা হয়তো আমি মিস করি আজকের দিনে নিজের ক্ষেত্রে ভীষণভাবে, সেটা হচ্ছে প্রচুর আর্টিস্ট, মানে ডিফারেন্ট আর্টিস্টরা একসাথে অনেক ইন্টারঅ্যাক্ট করতো। মানে আজকে একজন পেইন্টার, একজন মিউজিশিয়ান, একজন কবি, একজন ফিল্ম মেকার, একজন থিয়েটার যিনি করেন, তারা কিন্তু সবাই একসাথে মানে ইন্টারঅ্যাক্ট করছেন, এবং তার থেকেও কত কি হতো। এইটা বাবার ভীষণ ভাবে ছিল, আমি দেখেছি। এটা একটা খুব বড় ব্যাপার, যেটা আমি নিজের ক্ষেত্রে অনেকটাই হয়তো মিস করি। কিছুটা চেষ্টা করি কিছুটা করার, কিন্তু এটা খুব বড় ব্যাপার ছিল এটা। এবং যেটা বলছিলাম যে বাবার নিজের ফিল্ম এর কথা, এর আগে লেটার টু মম হচ্ছে বাবার থার্ড ফিল্ম, যেখানে লেটার টু মম এবং সময়, এই দুটো ছবির কিন্তু যারা প্রোটাগনিস্ট ছিলেন, আজকে সময়তে ডেভিড বলে একজন, যেটা এব্রাহাম কাকু অভিনয় করেছিল, ডেভিড একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান ছিল, আর লেটার টু মমে অস্কার, যেটার অভিনয় করেছিলেন বাবার ছোটবেলার বন্ধু উইলিয়াম সোরেন, যার সাথে বাবার রক ব্যান্ড ছিল। এখানেও কিন্তু অস্কার একজন রক ব্যান্ডের একজন গায়ক, গিটার বাদক। তো এই ছবিগুলোতেও কিন্তু প্রোটাগনিস্ট মিউজিশিয়ান বাবার, এবং
দুটো ছবিতেই কোথাও কিছুটা বেশ কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসও ছিল বাবার। এছাড়া বাবার কিন্তু প্রথম ডকুমেন্টারি ছবি কিন্তু ঢাকিদের নিয়েছিল। তো এটাই যেটা বলছিলাম যে যাই হোক, বাবার কাছে মিউজিকটা অক্সিজেনের মতো ছিল সব সময় কিন্তু মিউজিকের এত ধরনের মিউজিক নিয়ে কাজ করেছেন, সেই প্রেজেন্সটা কিন্তু সবসময় ছিলই। ইনফ্যাক্ট শেষের দিকে যখন কার্বি আংলং এ যখন বাবা গেছিল, কার্বি আংলং এ কিন্তু ওখানে গভর্নমেন্ট থেকে বাবাকে নিয়ে গেছিল, কারণ ওদের ট্র্যাডিশনাল মিউজিকের বেসিক্যালি যাতে ট্র্যাডিশনাল মিউজিকটা না হারিয়ে যায় তার নোটেশন করার জন্য, তাদের ওদের ইয়াঙ্গার জেনারেশন যাতে নিজেদের রুটস কে না ভুলে যায় সেই জন্য বাবাকে নিয়ে গেছিল। এবং সেখানে বাবা গিয়ে ওদেরকে নিয়ে ওদের একটা ট্র্যাডিশনাল গল্প নিয়ে, একটা ফোকলোর নিয়ে হাইমু বলে একটা অপেরা করে, যেখানে একটা জঙ্গলের মধ্যে জিনিসটা হয়েছিল, যেটা মা দেখতে গেছিল, বোন দেখতে গেছিল, আমি সামাও মিস আউট করেছি। পরবর্তীকালে একটু ফুটেজ দেখেছি যে জঙ্গলের মধ্যে পাহাড় থেকে অ্যাক্টররা সব নেমে আসছে করে, জঙ্গলের মধ্যে একটা অ্যাম্ফি থিয়েটার টাইপের ওপেন, সেখানে সবাই ঢুকে এসে পারফর্ম করছে। এবং বাবার শেষ কাজটাও কিন্তু তাই ছিল, যে ওদেরই একটা গল্প নিয়ে ওদের ভাষায়, কার্বি ভাষায় প্রথম ছবির কাজ করছিলেন, রংবিন বলে। তো সেটা অ্যাকচুয়ালি বাবার একদম শেষের দিকের কাজ আর কি, যেটাই লাস্ট কাজ। এবং আমি এটা বলতে চাই, আমার ক্যারিয়ার অ্যাজ এ মিউজিশিয়ান শুরু হয়েছে যখন আমার 12 বছর বয়স, 12 থেকে 13 হবো, মানে পড়াশোনায় জলাঞ্জলি আবার বছর 20 পরেতে যখন বেরোয় জানুয়ারি মাসে, তখন আমার 12 বছর বয়স, 95 সালের। এবং ওটা আমার রেকর্ডের প্রথম বাজনা যেটা রিলিজড হয়। এবং সেই বছর 95তেই যখন আমার 13 বছর বয়স হয়ে গেছে, আর সেই সময় আমার কিন্তু জীবনে পারফর্ম করা প্রথম শো, যেখানে আই গট পেড, আমার প্রথম প্রফেশনাল গিগ। তো সেদিক থেকে আজকে যদি 95 দেখি, আজকে 2022 সাল, সো ইটস বিন 27 ইয়ার্স, আমার 27 বছর আমার ক্যারিয়ার। এবং এই 27 বছরে কিন্তু আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, অনেক ধরনের শোজে বাজিয়েছি, রেকর্ডিংস করেছি, অনেক দেশের মিউজিশিয়ানদের সাথে কাজ করেছি, আর্টিস্টদের সাথে কাজ করেছি আর কি, যারা নিজেরা বিশাল, যাদের থেকেও আমি অনেক কিছু শিখেছি। অবভিয়াসলি আমার সব থেকে বড় আমার নিজের গুরু আমার বাবা, আমি ওনাকে দেখেছি এবং ওনার থেকে আমি সবসময় ইন্সপায়ার্ড হই। এবং বাবার আরো একটা যে ব্যাপার যেটা না বললে নয়, যে বাবা আজকে বাউলদের সাথে এত এক্সটেন্সিভলি কাজ করেছে, আজকে বাউলদের সাথে এত ইন্টারাকশন ছিল। আজকের দিনে বাউলরা কিন্তু বাউল মেলায় টেলিফোন বা দড়িয়া এলো তুফান এই গানগুলো গায়, এবং বাউল গানে যেরকম একটা ব্যাপার হয় যে অনেক বাউল সেম গান অন্য সুরে গায়, অন্য ভাবে গায় অনেক সময়। ঠিক একইভাবে আমি শুনেছি টেলিফোনটাকে অন্য সুরে গাইতে একজনকে। তো আই থিঙ্ক দিস ইটসেলফ একটা, ইটস সাচ এ হিউজ সাকসেস যে একজন আরবান মানুষ, যে পুরো আরবান মানুষ নামেই অবভিয়াসলি, কিন্তু যে বাউলদের সাথে এত ইন্টারাক্ট করছে এবং তার বাউলাঙ্গে তৈরি গান আজকে বাউলরা গাইছে, আই থিঙ্ক দ্যাট ইটসেলফ ইজ হিউজ। আর সেটা আমি তখন বলছিলাম যে আমার ক্যারিয়ার কিন্তু 27 বছর এত, এবং অনেক দিন সেটা, এবং সেখানে এত রকমের শো, এত রকম মিউজিশিয়ানদের সাথে কাজ, এত ট্রাভেল করা এদিক ওদিক ইত্যাদি সবকিছু করেও আমি কিন্তু বলবো আমি এখন অব্দি বাবার মতো কোনো পারফর্মার দেখিনি। এরপর আরেকটি অপ্রকাশিত হোম রেকর্ডিং, 80-র দশকের রেকর্ডিং, কণ্ঠে গৌতম চট্টোপাধ্যায়, হারমোনিয়াম এবং তবলায় দুই ভাই শিবাজি চট্টোপাধ্যায় এবং শঙ্কর চট্টোপাধ্যায়, রেকর্ডিং করছেন বিশুদা। হারমোনিতে শিবাজি চ্যাটার্জি, ডুগি তবলায় শঙ্কর চ্যাটার্জি। গাছে ভাড় বেঁধে না গো, গাছে ভাড় বেঁধে না গো,
যদি রস খাবি নলিন দানা দানা গো দানা গো দানা গো দানা গো গাছে ভাড় বেঁধে দানা গো গাছে ভাড় বেঁধে দানা গো ভাড় ভেঙে রস ছাপিয়ে যাবে মিলবে না মিছরি দানা দানা গো দানা গো দানা গো দানা গো গাছে ভাড় বেঁধে দেনা 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 গো গাছগুলো ভাই অল্প করে কাঠ মারো না গো অল্প করে কাঠ মারো না গো কচি কচি গাছগুলো ভাই অল্প করে কাঠ মারো না গো অল্প করে কাঠ মারো না গো ও খাবা যেটুকু পাবি সেটুকু খাবি তুই যেটুকু পাবি সেটুকু খাবি মিলবে না মিছরি দানা দানা গো দানা গো দানা গো দানা গো গাছে ভাড় বেঁধে দেনা গো গাছে ভাড় বেঁধে দেনা গো ও যদি রস খাবি নলিন দানা দানা গো দানা গো দানা গো গাছে ভাড় বেঁধে দেনা গো চোখ মারে হেথা ছেথা গো চোখ মারে হেথা ছেথা গো হরা কানে তার বুঝে না চোখ মারে হেথা ছেথা গো চোখ মারে হেথা ছেথা গো খ্যাপা তোর কপাল মঙ্গল ভাড়ে গন্ধ খ্যাপা তোর কপাল মঙ্গল ভাড়ে গন্ধ মিলল না নলিন দানা দানা গো দানা গো দানা গো গাছে ভাড় বেঁধে দেনা গো গাছে ভাড় বেঁধে দেনা গো গাছে ভাড় বেঁধে দেনা গো গাছে ভাড় বেঁধে এবার কথা শুনবো শ্রী বিশু চট্টোপাধ্যায়ের। বিশুদা পরিবারের ছোট ছেলে, শ্রী গৌতম চট্টোপাধ্যায়ের ছোট ভাই। মিউজিকের সাথে পরিচয়, ওয়ার্ল্ড মিউজিককে আবিষ্কার করা, ফিল্মের প্রতি আগ্রহ, এই সব কিছুই তার ভালোবাসার মণিদার হাত ধরে। আবার তার সাথে ডিসিপ্লিন, সিনসিয়ারিটি, কোনো কিছুতেই হাল না ছেড়ে দেওয়ার অদম্য মানসিকতা, তার পাঠও তিনি পেয়েছিলেন শ্রী গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরেই। আসুন শোনা যাক
বিশুদার কথা। মনিদার সাহস আমার কাছে খুব বিস্ময়কর। ও নকশাল আন্দোলনের সাথে যুক্ত থাকায় ওকে 18 মাস জেলে থাকতে হয়। ওই সময় জেলে থেকে সকলে জীবিত বেরিয়ে আসতে পারত না, এবং এই বেঁচে থাকার অভিজ্ঞতা ওর জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব। তার থেকেই ওকে একটা দৃঢ় সাহসের জন্ম দেয়। দেখতাম ট্যাক্সিওয়ালা কি মাস্তানদের জবরদস্তি হলে মনিদা ওদের মুখোমুখি দাঁড়িয়ে যেত। এই যে মারপিট করবে তা না, তবে ওর গলার সাহসে জিনিসটা বেশি দূরে গড়াতো না। আর মনে আছে, মইনের ঘোড়াগুলির অনুষ্ঠান হচ্ছিল রবীন্দ্র সদনে। হঠাৎ স্টেজের পেছনে চেঁচামেচি, গন্ডগোল। শুনলাম এক ভদ্রলোক সরকারি অফিসার বন্দুক নিয়ে মইনের ঘোড়াগুলির এক সদস্যকে থামাতে এসছেন, কারণ সেই সদস্য ওনার স্কলাস্টিক মেয়েকে প্রেম করছে। মনিদা, রঞ্জনদা ও বেহালার কিছু ছেলে যারা ব্যাক স্টেজে ছিল, ওরা সব চলে গেল মুখোমুখি। এসব গন্ডগোলের পর দেখলাম মনিদা আবার গিটার নিয়ে স্টেজে চলে এল। এই যে পরিস্থিতিতে মনিদা সরাসরি বাঘের মুখে চলে যেতে পারত, এই ভয়হীন ভাবনাশূন্য ব্যাপারটা আমার কাছে খুব ইমপ্রেসিভ। আর একটা সাহস ছিল যে ও যদি কোনো প্রজেক্ট হাতে নিত, অল্প সময়ে ডেডলাইন থাকলেও সেটা ঠিক নামিয়ে দিত। মনে আছে, আমার কাছে ক্যালিফোর্নিয়াতে এসেছিল অ্যারাউন্ড 1995। ওই সময় আমার বন্ধু রে মনিদাকে ইনভাইট করে একটা লোকাল টিভিতে 8 ঘন্টা ছবি করার জন্য। মনিদা, রে ও তার পার্টনার মিকি বেশ কয়েক রাত জেগে স্ক্রিন প্লে লিখল। তারপর শুটিং শুরু হয়ে গেল। ছবিতে 10-12 জন ইনভলভ ছিল। রে ও মিকি অভিনয় করে, ও আমার মেয়ে লেনা তখন অনেক ছোট ছিল, ওরও একটা রোল ছিল। মনিদা ও ছবির যে ক্যামেরাম্যান ব্রায়ান, ওরা কয়েকটা রাত জেগে এডিটিং করলো। তারপর ছবিটা বেরিয়ে গেল বেশ খুব অল্প দিনের মধ্যে। মনিদা ছবিটার নাম দিয়েছিল টু লাভ ইজ টু পেইন্ট। আর দেখেছি ওর সাহস বাউলদের সাথে কাজ করতে গিয়ে। গোরখ্যাপা, হরিদাসী, সুবল দাস, পবন দাস, পবনের ভাই স্বপন আমাদের বাড়িতে বহু রাত কাটিয়েছে, গান করেছে। তাদেরকে মনিদা একটা নিজের মতো করে কমেন্ট করতে জানতো। বাউলরা খুব স্বতন্ত্র এবং বাউল ছাড়া অন্যদের খুব একটা কিছু বলতে দেয় না, কিন্তু মনিদা এগুলো করতে পারত, সম্ভবত সাহস ও ভালোবাসা দিয়ে। এবং ওর যে একটা কমিউনিকেশন স্টাইল ছিল এই বাউলদের সাথে, এটা খুব অগ্রসর মনে হতো। আর একটা সাহস ছিল যে ও কোনো গানে যদি হাত দিত, নিজের এস্থেটিক এডিটিং করে দিতে পারত। কোন গানের শেষটা কি করে হবে, কি কোনো শব্দ জুড়ে দেওয়া, কি কোথাও সুরটা একটু চেঞ্জ করে দেওয়া, কি হারমোনি দেওয়া, মানে কোন গানে কি যন্ত্র বাজবে, কি কাকে দিয়ে কোন গান করাবে এবং কোন গান সিলেক্ট হবে, এইসব ব্যাপারে ওর একটা সুন্দর স্বপ্নদর্শী নিশ্চিততা ছিল। মনিদার গানের ছাপ তুমি শুনলেই বুঝতে পারবে। মনিদা অবিশ্রান্ত কাজ করে যেত। কি করে কোন রকম গড্ডালিকা প্রবাহের বাইরে থেকে একটা অল্টারনেটিভ আর্ট তৈরি করা যায় এবং
মনিদার সাহস দেখতাম যে ও আর তৈরি করতো না টু সেল আউট। মনিদার সাহসটা খুব কন্টেজিয়াস, সেটা ওর কাছে থাকলে আমরা সকলেই পেতাম, সেটা এখন খুব মিস করি। আজ অনেকেই মহিনের ঘোড়াগুলির গান করে। কিছুদিন আগে বাপিদা পাঠিয়েছিল যে আইটিসির মতো একটা কর্পোরেট সংস্থা থেকে মহিনের ঘোড়াগুলির ওপর একটা নোটবুক বার করে। আর এখন মহিনের ঘোড়াগুলির ওপর কেউ কেউ থেসিস লেখে। দুঃখ হয় মনিদা এগুলো দেখে যেতে পারলো না। ও খারাপ লাগে রঞ্জনদা, মনিদা জানতে পারলো না সাজ্জাদের বই মহিনের ঘোড়াগুলির গান আর তোমাদের 4টে পর্বের পডকাস্ট শুনে যেতে পারলো না। আসছে একটি অপ্রকাশিত গান, নীল সাগরে। কথা ও সুর শ্রী গৌতম চট্টোপাধ্যায়। এটি 1982 সালের একটি হোম রেকর্ডিং। পরিবেশনায় শ্রী গৌতম চট্টোপাধ্যায়ের স্ত্রী শ্রীমতী মিনতি চট্টোপাধ্যায়ের ভাই অরুণ ব্যানার্জি এবং হুইসেলে সঙ্গত করছেন গৌতম মুখার্জি। নীল সাগরে রোদ ভেজা বাতাসে গাংচিল ওলে আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। নীল সাগরে রোদ ভেজা বাতাসে গাংচিল ওলে আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। রঙিন আতশবাজি ছোট ছোট স্মৃতি সব ভিড় করে আকাশে আমার মেলায়। হায় হায় দিন যায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায়। রঙিন আতশবাজি ছোট ছোট স্মৃতি সব ভিড় করে আকাশে আবার মেলায়। হায় হায় দিন যায় রাত যায় সব যায় তবু আমি বসে থাকি তোমার আশায়। নীল সাগরে অত গভীরে সোনালি ঝিনুক কত স্বপ্ন ছড়ায়। তোমার গভীরে আমার ডুবুরি মন মনের মুক্তটাকে খুঁজে বেড়ায়। তোমার গভীরে আমার ডুবুরি মন মনের মুক্তটাকে খুঁজে বেড়ায়। তোমার গভীরে আমার ডুবুরি মন মনের মুক্তটাকে খুঁজে বেড়ায়। আজকের পর্বের শুরুতেই বলেছিলাম গৌতম চট্টোপাধ্যায়ের জীবন যদি একটা ফিকশনাল উপন্যাস হতো তাহলে যে নভেলিস্ট তার কল্পনার প্রসার নিয়ে অনেক আলোচনা হতো। এমনই একটা রূপকথার মতো গল্প বলি, যা আসলে গল্প হলেও সত্যি। এই গল্পটির উল্লেখ পাওয়া যায় সাজ্জাদের বইতে, শ্রী তাপস দাস মানে বাপিদার স্মৃতিচারণায়। একটি প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রামে বাপিদা শ্রী গৌতম চট্টোপাধ্যায়ের সাথে অসম্ভব প্রতিভাবান গুণী চলচ্চিত্র পরিচালক শ্রী বারিন সাহার সাথে দেখা করতে যাবার অভিজ্ঞতা।
কোনো এক পুজো উপলক্ষে সেখানে একটি পরবে গাওয়া হচ্ছে মেরুন সান্ধ্যলোক। তখন রাত নামবে নামবে করছে। গানের একটি শব্দ বুঝতে না পারা স্থানীয় মানুষেরা নিশ্চুপ হয়ে সেই গান শুনছে। একটা মেয়ে এসে সঙ্গত করছে। আপনারা বলুন, এটা একটা রূপকথা নয়? আসুন শুনি বাপিদার স্মৃতিকথন। মনিরা এক মহীরুহ, যার ছায়ায় এসে দাঁড়ালে কেটে যায় অবসাদ, হতাশা, উদ্বেগ, অশান্তি, শীতল হয়ে যায় মন। আসলে কর্মোদ্যোগী, আত্মবিশ্বাসে ভরপুর একজন সম্পূর্ণ মানুষ মনিরা। আত্মবিশ্বাসের কথায় মনে পড়ল বহু বহু ঘটনার একটা ঘটনা। সালটা 1991। আমি তখন মনিরার বাড়িতেই থাকি। ওই স্পেলে প্রায় 6 বছর মনিরাদের পারিবারিক সদস্য হিসেবেই ট্রিটেড হতাম ওখানে। আমার নিজের বাড়িতে কদাচিৎ আসতাম যদি কখনো বিশেষ প্রয়োজন ঘটত বা পড়তো। আমার ইন্ডিপেন্ডেন্টলি ফিল্ম বানাবার ইচ্ছে, প্যাশন খুব কাছ থেকেই দেখতো এবং জানতো মনিরা। হঠাৎই একদিন মনিরা বলল, আমি প্রডিউস করব আর তুই হবি ছবির ডিরেক্টর। প্রসঙ্গত মনিরা জানতো মান্ডি হাউস থেকে মনিরার একটা পাওনা চেক এসেছে তখন, বা হয়তো কয়েকদিনের মধ্যেই আসবে বা এসেছে। এত অনিশ্চয়তার কথাটা বলছি এই জন্যে যে মনিরা নিশ্চিত থাকতো না যে মনিরার আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কি। কোনো খুঁটিনাটি হিসেবপত্র কোনোদিন কোনো কিছুই নিত না, ওর যে ফাইন্যান্স কন্ট্রোল করতো আর কি। তো পুরো ব্যাপারটা দেখতো ওর ফাইন্যান্সটা, ওর খুব বিশ্বস্ত একজন। শুরু হলো প্রোডাকশন। প্রথমে গান রেকর্ডিং হবে, স্ক্রিপ্ট অনুযায়ী 8টা গান। মনিরা সুর তৈরি করে, আমি গানের কথা লিখি। এভাবেই রেকর্ডিং হয়ে গেল। এবার শুটিং। কাস্ট ডিসাইডেড, প্রোডাকশন ইউনিট ডিসাইডেড। 22 সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে ঘটনাচক্রে, বা মানে কোইন্সিডেন্টলি ওই দিনটা আমার জন্মদিন। 20 সেপ্টেম্বর রাত 9টার সময়, আন্দাজ ওই রকমই হবে আর কি, ব্যাংক থেকে ম্যানেজার হঠাৎ মনিরার বাড়িতে উপস্থিত। এসে বলল, স্যার আপনার ওভারড্রাফট ক্যাপাসিটি বাইরে 98,000 টাকা। 98,000 টাকাই বলেছিল, 97 হতে পারে। 98,000 টাকা ছাড়িয়ে দিয়েছে। আপনার গুডউইলের কারণে আপনার সই করা সব চেক আমি রিলিজ করেছি। আপনাকে তো ব্যাংকে কোনোদিন দেখি না, তাই অভদ্রের মতো আপনার বাড়িতেই এলাম। যাই হোক, সারা রাত মনিরা আর আমি প্ল্যান করলাম। শুধু প্ল্যানই করলাম, তার কারণ অন্য কিছু করার ছিল না। মনিদার কাছে কয়েকটা চেক বইয়ের কাউন্টার পার্ট ছাড়া আর কোনো হিসেবের আধখানা পাতাও খুঁজে পাইনি মনিরা। অনেক চেকের কাউন্টার পার্টে আবার ডেটও নেই। এরপর এ নিয়ে বিস্তর জলঘোলা হলো। সে কথা বলতে গেলে আরো 4টে পর্ব চলে যাবে। এক কথা যেটা হলো, ফাইন্যান্স যে দেখতো সে খাতায় কলমে প্রায় 8 লক্ষ টাকা চুরি করেছিল। মনিরা বলল, আবার কাজ পাবো। কিন্তু কাজ পাবো মনিরা মুখে বলছে, আমি জানি ওই রকম একটা অবস্থার মধ্যে মনিরার মানসিক অবস্থা কি হতে পারে, কিন্তু মুখে সেই হাসিটা লেগে আছে। আমার বললো যে আবার কাজ পাবো, আবার কাজ করব, আটকাতে পারবে না আমাকে কেউ, তোর ছবি হবেই, মন খারাপ করিস না, চিন্তা করিস না।
আমি মনে মনে বললাম, ওকে অবশ্য বলিনি সেটা। আমাকে বলছে চিন্তা করিস না, তো চিন্তা নেই তোমার, মন খারাপ করে না তোমার। মনিরা কদিনের মধ্যেই আবার ফিল্মের কাজ পেল। কাজটা বাড়িতে এসে দিয়ে গেল একজন, মানে মিঠু এসে বাড়িতে এসে অনুরোধ করলো যে তুমি কি করবে, এত ছোট কাজ, আমার খুব বলতে হেজিটেট ফিল করছি। মিঠু হচ্ছে জ্যান স্টুডিও ইস্টার্ন ইন্ডিয়ার চিফ। 4টে 1 মিনিটের সেলুলয়েডের ফিল্ম হবে ইউনিসেফের পোলিও ক্যাম্পেইন। যাই হোক, শুরুতে বলেছিলাম আত্মবিশ্বাসী মূল্য, তাই এই ঘটনার ছোট্ট একটা বিবরণ। আসলে এই ঘটনার বিবরণটা অনেক ডিটেলে হওয়া উচিত ছিল। আর একটা ঘটনার কথা বলতে ইচ্ছে করছে। 1989 সালে 1989 আমরা মনিদার ইংরাজি ফিচার ফিল্ম লেটার টু মম এর আউটডোর শুটিং এর জন্য পৌঁছে গেলাম ম্যাকলাস্কিগঞ্জে। ম্যাকলাস্কিগঞ্জে তখন হোটেল কিংবা গেস্ট হাউসের কোনো কনসেপ্টই ছিল না, তো এখন হয়তো হতে পারে জানি না। তখন এই সমস্ত ছিল না। আবার ইউনিটটা 60 জনের। 60 জনের ইউনিট মানে 60 জনকে প্রোভাইড করা, যদিও মনিদা রেকি করে এসেছিল। যাই হোক, তখন ক্রিসমাসের ছুটি। ওখানে মাত্র 2টো ছোট ছোট স্কুল মনে পড়ছে। মনিদা 2টো স্কুলে থাকার বন্দোবস্ত করলো। ব্যাপারটা যদিও খুব সহজ ছিল না, আমি এক কথায় বলে দিলাম। কিন্তু শীতকাল মাটিতে কি করে শোয়া হবে? প্রোডাকশনসের সুভাষকে দিয়ে প্রায় 40-50 বস্তা খড় কিনতে দিল। ডেকোরেটরের থেকে শতরঞ্চি আর অন্যান্য যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো। আমাদের শুটিং স্পট থেকে মফস্বল বাজার প্রায় 10 কিলোমিটার দূরে। মাঝখানে 7 কিলোমিটারের একটা লম্বা জঙ্গল পার করে তারপরে পৌঁছতে হয়। স্কুলের ঘরগুলোতে ফ্লোরে 7-8 ইঞ্চি মোটা খড়ের বিছানা। এসব কথা বলার কারণ, অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে হলিউড, বলিউড, টলিউড সব জায়গাতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা হায়ারার্কি কাজ করে। নায়ক নায়িকারা আলাদা, সিনিয়র টেকনিশিয়ানসরা আলাদা, বাকিরা আলাদা। মাঝে মাঝে খাবার এক হলেও থাকাটা অবশ্যই আলাদা গ্রেডের। কিন্তু মনিদা এখানে স্বতন্ত্র, এই জন্যই মনিদা। সবাই মনিদার এই বন্দোবস্তটাকে মেনেও নিল। মনিদার ভালোবাসাকে স্বীকৃতি দেওয়া আর কি। যাই হোক, শুটিং শেষ হলো। শুটিং এর পর রাফ কাট, সেটাও হলো। তারপর ডাবিং এর পালা। সেকেন্ড লিড ক্যারেক্টারে অভিনয় করেছিল অসীম। চরিত্রটার নাম ছিল অবশ্য ছবিতে আকাশ, তো আমি অসীম বলেই বলছি। অসীম কিছুতেই ইংরেজিতে ডাব করতে রাজি হলো না। মনিদা অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও সে নাছোড়বান্দা। মনিদাও বললো, গাইড ট্র্যাকে তোর তো বাবা পুরোটাই ছবিতে যা বলেছে সবই আছে, কিন্তু যাই হোক কোনো মানে কিছুতেই রাজি না হওয়াতে মনিদা খুব শান্ত হয়ে বললো, ঠিক আছে তুই যা। তারপর ওখান থেকে স্টুডিও থেকে বাড়ি ফিরছি মনিদা আর আমি। গাড়িতে একটাও কোনো কথা বলল না, আমিও কোনো কথা বললাম না, মানে আমি ঘাঁটালাম না আর কি। তারপর বাড়ি ফিরেই টেবিল থেকে স্ক্রিপ্টটা আমাকে দিয়ে বলল, অসীমের ডায়লগগুলো দেখে নে, কাল তুই ডাব করে দিবি। আমি খুব একটা আকাশ থেকে পড়লাম না, কারণ এরকম অনেক ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়েছে মনিদার ব্যাপারে। যদিও জানতাম আমি যে শুটিংয়ে যা বলেছে আর স্ক্রিপ্টে যা লেখা আছে তার মধ্যে নিশ্চয়ই ছোটখাটো কোনো তফাৎ হয়েই থাকবে, এটা সাধারণত ফিল্মে হয়ে থাকে। তো আমি হ্যাঁ না কোনো কিছুই বললাম না, অর্থাৎ ধরে নিলাম মনিদা যে আমি সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়বো। গেলামও তাই হলো।
এক দুটো জায়গায় ইংরেজি উচ্চারণে অসুবিধা হচ্ছিল, সেটা উইলিয়াম আমাকে পারফেক্ট করে দিল, মানে উইলিয়াম আমাকে সাহায্য করেছিল ডাব করতে, ওইটুকু। সো দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ, মনিদা গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করতে পারতো। গেছে গভীর বনে, মাতাল করে বিহান জানে, ভেসে আসে গান সাজুলি আলোয়, মহুয়া মেদু শিমুলি আসু। যোজদারুরে সেতা দুবাতানা, সেতা দুবাতানা, সেতা হো গাই গাই, দুবা হো গাই গাই, রঙ্গতি যোজো জমতে আনগয়া মিলক বিকোনি রে তাইনা, কুলি কুপে হো টমটকে তানা, টমটকে রঙ্গতি যোজো জমতে, রঙ্গতি যোজো জমতে। বুলাদা মানে প্রদীপ চট্টোপাধ্যায় ছিলেন পিঠোপিঠি ভাই, তাই তাদের বড় হওয়াটাও ছিল একসাথে, সৃষ্টিশীলতার অনাবিল আনন্দে। অদ্ভুত সব চ্যালেঞ্জ হতো এবং নিপুণতা, সাহসিকতা এবং সৃষ্টিশীলতায় সেই চ্যালেঞ্জগুলো পালনও হতো। যেমন ধরুন, একবার 4 ভাই মিলে একটা সম্পূর্ণ অ্যাংলো ইন্ডিয়ান পরিবার সেজে, মানে বাড়ির কর্তা, গিন্নি, শাশুড়ি, মেয়ে, তারা কুকুর বিড়াল সমেত বাজার করে এসেছিলেন। আসুন শোনা যাক বুলাদার অন্তরঙ্গ স্মৃতিচারণা। গৌতম চট্টোপাধ্যায়
অর্থাৎ মণিদার সঙ্গে আমার বয়স খুব কাছাকাছি হওয়ায় ছোটবেলা থেকেই আমাদের একটা কন্টিনিউয়াস কমিউনিকেশন চলতো। আর ছোটবেলা থেকেই বাইরের আওয়াজ, গান, জন্তু জানোয়ারের শব্দ, এই যেমন ফেরিওয়ালা, হিজড়ে বা থার্ড জেন্ডারদের নাচ গান, বাদর নাচ, ভালুক নাচ, বেড়ালের ঝগড়া, ভিক্ষে করার গান, যাত্রা, হরিনাম সংকীর্তন, সবগুলো আমরা স্পঞ্জের মতো অ্যাবজর্ব করতাম। খুব সাবকনশিয়াস লেভেলেই এগুলো গ্রহণ করতাম এবং বাড়িতে অনেক সময় আমরা পরস্পরের সঙ্গে এক্সচেঞ্জ করতাম। আর এসব চলতো সম্পূর্ণ একটা ইম্প্রোভাইজেশনাল লেভেলে, স্পন্টিনিয়াসলি করা হতো। এগুলো যে কোনো রকম প্ল্যান করা হতো তা নয়। তা এ ব্যাপারে একটা গল্প আমার মনে পড়ছে। তখন আমি লিবিয়াতে কাজ করতাম। তা এটা 80 দশকের মাঝামাঝি হবে। ছুটিতে এসেছি। তা সঙ্গে রয়েছে আমার স্ত্রী শর্মিষ্ঠা আর ছোট মেয়ে আঙ্কা। তা নাকতলার বাড়িতে এসে দেখি আমাদের সামনের ঘরে দীপকদা, অর্থাৎ দীপক মজুমদারের সঙ্গে আমাদের যখন মহিনের ঘোড়াগুলির ফার্স্ট ভিনাইলটা বেরোনোর পরে আলাপ হয়েছিল। তা তারপর থেকেই দীপকদার সঙ্গে আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। বিভিন্ন এই গান বাজনা, নানা রকম চতুর্দিকে যেসব কাজকর্ম হচ্ছে সেসব নিয়ে আলোচনা, আড্ডা এসব চলতো। তা সেই দীপকদাকে দেখলাম যে আমাদের বসার ঘরে একটা ছিল, একটা ছোট স্টিলের খাট ছিল, সিঙ্গল খাট। দীপকদা রয়েছেন আর পাশে একটা চেয়ারে মণিদা বসে রয়েছে। তা দীপকদাকে দেখে আমার খুব আনন্দ হয়েছিল। দীপকদা একটা রিক্লাইন পজিশনে ছিলেন খাটে। তা আমাকে দেখেই একদম সোজা হয়ে বসে বলে, এই তো বুলা, তুমি চলে এসেছ। তা তোমাদের জন্য লিবিয়াতে থাকাকালীন একটা প্রজেক্ট ভেবেছি, তুমি আর শর্মিষ্ঠা এটা প্র্যাকটিস করে দেখো। এর প্রজেক্টটা এরকম, ধরো তোমাদের টেনিস মাঠ যে রয়েছে তার দু প্রান্তে তোমরা দুজন রয়েছ। আঙ্কা মানে আমার ছোট মেয়ের কথা বলুন, ও হয়তো তোমাদের আশেপাশে ঘুরঘুর করছে, ধরো শর্মিষ্ঠার কাছেই রয়েছে। আর তোমরা কত দেরি করে পরস্পরের কাছে চলে আসতে পারো। এটাই ছিল প্রজেক্ট দীপকদার। তা এই দীপকদা সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, দীপকদা খুব আমাদের উদ্ভট পাগলামিতে, বিশেষ করে আমার আর রঞ্জনের খুব আমাদের মানে উৎসাহ দিত। মানে বাংলায় যেটা বলে তোল্লাই, সেটা। তো যাই হোক, তা সেই দীপকদা রয়েছে। তা দীপকদার এই প্রজেক্টের ব্যাপারটা শুনে আমি একটু ভাবলাম, বাহ, মনে হলো যে ইন্টারেস্টিং হবে। তা যাই হোক, সেটাকে রেকগনাইজ করার জন্য প্রজেক্টটাকে আমি হঠাৎ শুরু করলাম দীপকদাকে ঘিরে জাম্বুডো তার কিংগাসুল আকার ঘিনা জুর কারা পাশে সাসকে তান্দম হেমিটি টাকা গম্বাইটা এরকম করতে করতে ইম্প্রোভাইজ করছি। আর আমার সঙ্গে হয়তো রঞ্জন কি অন্য কেউ ওরকম ছিল যে কিনা আমার সঙ্গে এই ব্যাপারগুলোতে খুব মানে অ্যাকম্পানি করতে পারতো। মোস্টলি রঞ্জন থাকতো। তা রঞ্জন সেদিনকে ছিল কিনা আমার মনে করতে পারছি না। তা এই চলছে এরকম শব্দ আওয়াজ দীপকদাকে নিয়ে। তারপর হঠাৎ চোখে পড়লো একটা কাগজের রোল, টিস্যু রোল, ওটা নিয়ে
আমি তখন দীপকদাকে জড়াতে শুরু করলাম, আর গানটা চলতে থাকলো। করে 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 পুরো দীপকদাকে সম্পূর্ণ, চশমা পড়া ছিল দীপকদা, সেই চশমার ওপর দিয়ে মাথা পুরো সব কিছু ঘিরে সাদা একটা দুটো পা আলাদা, দুটো হাত আলাদাভাবে মানে একটা জড়িয়ে ফেললাম। আর দীপকদা চুপটি করেই রয়েছেন। তারপর সেখানেই থামেনি, আমরা ওই গান করতে করতে দীপকদাকে চ্যাংদোলা করে নিচে একটা জায়গায় ফ্লোরে শুয়ে দিলাম। দিয়ে তারপর দীপকদাকে ঘিরে সেই আমার চলতে লাগলো ইজাঙ্গু বেলজান চারু কুটাঙ্গিং ঘিরে ঘিরে, আর আমার সঙ্গীও সে আমাকে সায় দিচ্ছে। এই চলছে চলছে। আর মণিদার অ্যাকশন তো বুঝতে পারছি না, মণিদাও দেখে যাচ্ছে। জেনারেলি মণিদা সাইলেন্ট থাকতো, দেখতো এইসব বেশি পাগলামিগুলো যখন হতো। তা এইসব যখন হচ্ছে তখন হঠাৎ অদ্ভুত অদ্ভুত শব্দ, এরকম শব্দ খুবই ইম্প্রোভাইজেশনাল প্যাটার্নেই এগুলো চলে আসছিল। তা মণিদা হঠাৎ করলো কি, ওই যে মাটির বায়া ছিল, বায়া তবলা, সেই বায়াটাকে নিয়ে ফ্লোরের মধ্যে ঢাসাং করে মানে ফেলে দিল। আর সমস্ত জিনিসগুলো, বায়ার মাটির যে অংশটা, সেগুলো সব ছড়িয়ে পড়লো। আর কিন্তু তাতেও আমাদের গান থামেনি। আমি ঘুরে ঘুরে ওই করতে লাগলাম সাসকিরি কাজুলাকা বান্দাকি। আর তার সঙ্গে এবার নতুন যে ইম্প্রোভাইজেশন শুরু হলো, ওই মাটির টুকরোগুলো আস্তে আস্তে দীপকদার গায়ের উপর, শরীরের উপর ছড়িয়ে দিতে লাগলাম। আর এবারের চ্যান্টিংটা অনেকটা ভুদু আর আমাদের বেদিক চ্যান্টের মতো মিশিয়ে এইসব আওয়াজগুলো হতেই থাকলো। তা মণিদার এই যে রিয়াকশন, সেটা ঠিক বুঝতে পারছিলাম না কমিউনিকেশনটা কি হবে, ও কিভাবে এটাকে নিচ্ছে। কিন্তু আমার অ্যাকশনগুলো চলতেই লাগলো। কিন্তু এবার এই যে বায়াটা পড়ে রইল, সেটা একটা বায়ার ছালটা রয়েছে, আর যেটা দিয়ে টিউন করা হয় আর কি, সেগুলো তো ওরকম থাকে। তার যে স্ট্রাকচার, তার যে খাঁচাটা, তার ফলে যে স্ট্রাকচারটা হলো, সেটাকে উল্টে মানে একটা পাখির খাঁচার মতো দেখতে লাগলো। সেই ওটা নিয়ে মনিয়ে তুলে শুরু করলো, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায়ে কেমনে আসে যায়। এটা মণিদার সেই সুরেলা গলায় অপূর্বভাবে একদম আমাদের ওখানে ওটা চলতে থাকলো। যখন এই গানটা হচ্ছে, তখন কিন্তু আমার ওই স্পন্টিনিটিটা অন্য টার্ন নিল। তখন টোটালি সাইলেন্ট আমি এবং আমার সঙ্গী, এবং আস্তে আস্তে মাটির টুকরোগুলো দীপকদার শরীর থেকে চারিদিকে আবার নিয়ে সুন্দর গুছিয়ে রাখতে লাগলাম। তারপর চ্যাংদোলা করেই আবার দীপকদাকে সেই রিক্লাইন পজিশনে শুয়ে দিলাম। তারপর আর সেই কাগজের টিস্যু আস্তে আস্তে আনওয়াইন্ড করতে থাকলাম। এইটা যখন চলছে, মণিদার গান চলছে।
মণিদার গান চলছে, এইভাবে আস্তে আস্তে দীপকদাকে আনওয়াইন্ড করে ফেললাম টোটালি। আবার যেমন ছিল সেই চশমাটাও বেরিয়ে এলো, চশমা পড়া দীপকদা, আর মণিদার গানও থামলো। এই গল্পটার খুব মানে একটা অদ্ভুত একটা জায়গা আছে। এর ইম্প্রোভাইজেশনাল দিকটা আমাকে খুব মজা দিয়েছিল। মণিদা যে এরকম ভাবে আমাদের সঙ্গে এই লেভেলের একটা কাজ করেছিল, এটা আমার খুব ভালো লেগেছিল। তা এত বছরের আমাদের যে স্পন্টিনিয়াস কমিউনিকেশন উইথ ভেরিয়াস সাউন্ডস হতো, সেটাই হয়তো ম্যানিফেস্টেড হয়েছিল যখন আমরা সাততলা বাড়ির রেকর্ডিং করেছিলাম। আমাদের কোনো আগের থেকে কোনো প্ল্যান করার দরকার হয়নি। গানটা শেষ করার সময় মণিদার ইনিশিয়েশনে ও বলে উঠেছিল বুলা বুলা, আর তখন আমি সেটাতে রিয়াক্ট করে বলেছিলাম ম্যাগনালোনা। তা উলা বুলা ম্যাগনালোনা, বুলা বুলা ম্যাগনালোনা, এইভাবে একটা সাউন্ডস্কেপ আমরা করে ফেলেছিলাম। এবং এটা সম্পূর্ণ অন স্পট হয়েছিল, খুব স্বাভাবিকভাবেই। এটি শেয়ার করলাম। রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা, আকাশে তখন থমকিয়ে আছে মেঘ, বেদনা বিধুর রাডারের অলসতা, কিঞ্চিত সুখী পাখিদের সংবেগ। রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা, আকাশে তখন থমকিয়ে আছে মেঘ, বেদনা বিধুর রাডারের অলসতা, কিঞ্চিত সুখী পাখিদের সংবেগ। এমন বিশাল বন্দরে বহুকাল থামেনি আকার বিহারী বিমান যান, এখানে ওখানে আগাছার জঞ্জাল, শূন্য ডাঙায় বায়ুবিত গতিবেগ। এমন ছবিতে কিশোরী মানায় ভালো, ফ্রকে মুখ গুঁজে কাঁধে চুল এলোমেলো, চারণ দেখেছে এই ছবিখানি তাই, হৃদয়ে জেনেছে শূন্যতা উড়ুমে। চারণ ভোলে না এই ছবিখানি তাই, বড় মায়া লাগে বড় তার উদ্বেগ। আকাশে তখন ঝড় এসে যাবে বলে থমকিয়ে আছে মেঘ। এবার আসি রাজা ব্যানার্জির কথায়। রাজাদা পারিবারিক আত্মীয়, তার পরিবারে গৌতম চট্টোপাধ্যায়কে নিয়ে চিরকালই একটা মুগ্ধতার আবেশ ছিল। তার ব্যক্তিত্ব, তার প্রতিভা, তার জীবনযাত্রা সব কিছু মিলিয়ে গৌতম চট্টোপাধ্যায় ছিলেন
রাজাদার কাছে স্বপ্নের কুয়াশা মাখানো নায়ক। তারপর তো তার ব্যান্ডে অন্তর্ভুক্তির গল্প আপনারা শুনেইছেন এই পডকাস্টের প্রথম পর্বে। সেই সূত্রে আরও গভীরভাবে আলাপ, আরও কাছ থেকে চেনা এবং এই মুগ্ধতার আবেশ আরও গভীর হওয়া। সাজ্জাদের বই মহিনের ঘোড়াগুলির গানে রাজাদার স্মৃতিচারণায় অসংখ্য টুকরো সিনেম্যাটিক মুহূর্ত আছে। রাত 3টের সময় গৌতম চট্টোপাধ্যায় তার বাড়িতে গিটারে প্লাগ করে দূরে কোথাও দূরে দূরে গাওয়া, প্রথম অনুষ্ঠানের মাইকটা তার দিকে এগিয়ে দেওয়া, অরুণেন্দু দাশের গান দিশেহারা যে মোর মন, তার রেকর্ডিংয়ের লাস্ট প্যারাগ্রাফটা যখন গাওয়া হচ্ছে তখন গৌতম চট্টোপাধ্যায়ের চোখে জল। এরকম অসংখ্য টুকরো অসামান্য স্মৃতি আছে বইটিতে। আসুন শোনা যাক রাজাদার স্মৃতিকথন। মণিদাকে নিয়ে বলতে গেলে বা মণিদার স্মৃতির সম্বন্ধে বলতে গেলে কয়েকটা ব্যাপার আগে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে যেটা বুলাদা বললো থার্ড পডকাস্টে, যে মণিদা সবসময় কোনো না কোনোভাবে প্রত্যেককে উৎসাহ করতো যে তাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা পেশ করবার বা বলার। এবং সেই পরিপ্রেক্ষিতে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে যে তখন ঢাকি মানে প্রাইমাল কলের প্রথম পর্যায়ের ওই শুটিং চলছে। আমরা মনে হয় ষষ্ঠী বা সপ্তমীর সকালে বেরিয়েছিলাম শুটিং করার জন্যে। জায়গাটা বেহালা এবং নর্থ ক্যালকাটা অনেক জায়গায় আমরা ঘুরেছিলাম। তো এক জায়গায় মনে আছে যে দুটো বাচ্চা ছেলে রাস্তা দিয়ে ওই ছোট ঠিক ঢাক নয়, ছোট একটা ওরকম যন্ত্র, নামটা বলতে পারছি না, ওই দুটো বাজাতে যাচ্ছে আর কি। তো আমি কোনো মতো বলেছিলাম, চাচা এদের এই তুললে ভালো হয় না। তখন গাড়িটা বেরিয়ে গেছে। মণিদা বললো সে ড্রাইভারকে যে এটা ব্যাক করো। সে গাড়িটা ব্যাক করলো এবং তখন মণিদা ওই সময় ক্যামেরাম্যানকে মনে হয় ক্যামেরাম্যান ছিলেন অনিল ঘোষ, বা ভুলে যাচ্ছি, অনিল ঘোষ বা হ্যাঁ অনিলদা ছিল। তখন মণিদা বলল অনিলদাকে যে ওই বাচ্চাদের শটটা আবার তুলতে। এবং তখন আমরা বললাম বাচ্চাদের যারা ওদের সঙ্গে এসেছিল বাচ্চাদের, যে ওদের আবার ওইভাবে হাঁটতে বলো বাজাতে আমরা ওটা তোলা হলো আর কি। তো একটা ওই, এবং সেকেন্ডলি হচ্ছে যে তখন শুটিং হয়ে গেছে এবং আরেকটা জায়গা হচ্ছে সাতবেড়েতে মনে হয় আমরা গিয়েছিলাম। সেখানে ওই ঢাকিদের ওই এক ধরনের ওই লড়াই হয় আর কি, মানে ওই দুই দল এসে ওখানে বাজায় এবং তাদের মধ্যে মানে তোমার সওয়াল জবাব হয়। এবং সেইখানে একটা লোক খালি একদম সেই টিপিক্যাল সেই লোকটাকে, মানে তার অ্যাপিয়ারেন্স ছিল আর কি, খালি গা, ভদ্রলোকের মুখে দাড়ি, এবং ভদ্রলোক মনে হয় কিছু কাটছিলেন, হয়তো মাঠে চাষ করছিলেন বা কিছু। সে ওই সময় ওই যখন ওই সওয়াল জবাব হচ্ছে ঢাকিদের মধ্যে, আমরা তো ওগুলো তুলছি। তখন কমলদা ছিল, কমল নায়ক ছিল ক্যামেরাম্যান। আমরা তো ওগুলো তুলছি, সে ডিফারেন্টভাবে, মানে কমলদা তার যত ক্যামেরার স্কিলস আছে সব দেখাচ্ছে, প্লাস মণিদাও বলছে এখান থেকে নাও ওখান থেকে নাও। হঠাৎ ওই লোকটাকে মণিদার চোখে পড়ে, যে একটা লোক খালি গায়ে, শুধু ধুতি পরা, হাতে একটা কাস্তে নিয়ে মনে হয় দাঁড়িয়ে আছে। মণিদা তখন বললো যে দাদু আপনি ওখানে যান আর কি। সে ভদ্রলোক যাবে না, তবু তাকে সে রাজি করা হলো। সে ভদ্রলোক ওই ঢাকিদের সঙ্গে, তাই না তার কি মনে হলো, সে তখন ওখানে নাচ করতে আরম্ভ করলো আর কি, মানে ওরকম আর কি, ওই ঢাকিদের সঙ্গে সেও তার মাথা নেড়ে। এবং মণিদা তখন ওইটা হাতে কাস্তে নিয়ে তখন মণিদা তখন ওটা তুললো এবং সে তখন বললো যে কাস্তেটা আপনি ঘোরান আকাশে, মানে খালি হাতে, মানে ওই আকাশের দিকে সে কাস্তে ঘোরাচ্ছে, ঢাকিরা বাজছে, তার খালি পিঠের শটটাই একদম ফোকাসে আর কি, আউট অফ ফোকাসে একটুখানি সে ঢাকিদের এই বাজছে। তো এই যে আউট অফ স্ক্রিপ্ট, আউট অফ
মানে আউট অফ দ্য ব্লু যে জিনিসপত্র মনিদার মধ্যে আসতো, সেটা একটা বিরাট ব্যাপার ছিল। এবং তখন স্ক্রিপ্ট লেখার যে একটা প্রেশার তো থাকতোই, কিন্তু তার বাইরেও যে কিছু হবে তার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হতো। এবং মনিদা খুব মানে খুব এই এনকারেজ করতো যে আউট অফ ব্লু কি হচ্ছে, এবং সেটা মানে ইনডোরেও হয়তো সেটা মনিদা অ্যাপ্রুভ করতো। যেমন আমাদের প্রথম পডকাস্ট বা থার্ড পডকাস্টে যেটা ছিল যে রিসোর্স কম, আমাদের তো রিসোর্স ছিল না বিশেষ, তার মধ্যে যেটুকু ইম্প্রোভাইজ করা যায় আর কি। এবং মনিদা ক্রসউইন্ডসের যখন পৃথিবী তৈরি হচ্ছে, তখন মনিদা ওই কয়েকটা প্রপ হট করে নিয়ে আসে, বা কয়েকটা বা দীঘায় যেগুলো হয়েছিল আর কি, সেগুলো মনিদা তখন সেগুলো যে তুই এইভাবে কর বা এইভাবে কর, বা এটা নিয়ে হেঁটে যা, বা এটা নিয়ে কিছু কর, সেগুলো কিন্তু মনিদা করতে। এবং মানে যেখানে আমার একটা মানে যে গানটা আছে সময়, যে গানটা আমি করেছিলাম, সেখানেও কিন্তু মনিদা আমাকে ওই আমার মতো করে হাঁটতে বা আমার মতো করে গিটার নিয়ে যেতে সে অ্যালাউ করেছিল। তো এগুলো মানে খুবই মনে পড়ে। এবং লাস্ট মনে পড়ে হচ্ছে যে এই মুহূর্তের লাস্ট যে কয়েকটা কথা মনিদা অন দ্য স্পট লিখেছিল আর কি। মানে যে বুদ্ধিমানেরা যত বাণী দেয় শত শত সমাজটা গড়বার, বুদ্ধিমানেরা যত বাণী দেয় শতটা ছিল, কিন্তু সমাজটা গড়বারটা মনিদা ওই গানের আগে লিখেছিল। এবং হাতে তখন একটা ছোট্ট একটা পাতা নিয়ে, একটা কাগজ নিয়ে, আর একটা ফাউন্টেন পেন নিয়ে মনিদা ওটা লিখেছিল। আর তো এইগুলো মনিদা করতে, এবং সেখানে ইউ মাস্ট হ্যাভ অ্যান ওপেন মাইন্ড এবং দ্য প্রিপেয়ারনেস, মেন্টাল প্রিপেয়ারনেস, সেটা কিন্তু মনিদা খুব একটা চ্যালেঞ্জিং এই ছুটতো। এবং আরও হচ্ছে যে ওই কবে তোমার আসবে টেলিফোন, ওই যে লাস্ট প্যারাগ্রাফটা ধন্য যে হয় রাধারানী মনিদা যেটা আস্তে করে ফেলছে আর কি, সেটা কিন্তু আমি দেখিনি মনিদাকে যখন রিহার্সাল করতে ওইটা করতে। তখন স্টুডিও প্রেস্টো রেকর্ডিং চলছে, যে সাউন্ড রেকর্ডিস্ট তখন মনিদাকে বলেছিল যে আরও নাকি কত 1 মিনিট মতো আছে, কারণ আমার একটু দেরি হয়ে গেছিল। সে ভয়ে কোনো মতো ঢুকে পড়ি রেকর্ডিং সেন্টারে। তখন দেখি মনিদা ওই একতারা হাতে নিয়ে, আর ছোট্ট একটা ওই একতারার সঙ্গে যেটা বাজে আর কি, ওই ডুবকি তো নয়, হ্যাঁ ওই তবলাটা আর কি, সেটা মনিদা বাজাচ্ছে। আর তখন বলেছিল দেবজিৎ যে 1 মিনিট আছে। এবং তখন ধন্য জয় রাধারানী এই যে স্টেপ ওয়াইজ যে মনিদা যে মানে একদম বেসে যাচ্ছে, ওটা কিন্তু ইম্প্রোভাইজড, আমি দেখিনি কোনো রিহার্সালে হতে। তো এইগুলো মনে পড়লো আর কি। তাই মানে আমার স্মৃতি, মানে মনিদার সম্বন্ধে স্মৃতি যে কয়েকটা এখন মাথায় আসছে তাই বললাম। ভেসে আসে কলকাতা কুয়াশা তুলিতে, আকাশ শহর তলির ভোর মনে পড়ে, কাঠ চাপায় আর কৃষ্ণ চূড়ার শৈশব শুধু খেলা করে, স্মৃতির ভেতর ট্রামের ধ্বনি বিভাগী সুর গড়ে, এই প্রবাসে ক্যালেন্ডারের পাতায় শুধু ঝরে, কলকাতা কলকাতা ও কলকাতা কলকাতা।
স্মৃতি ছোড়া ঘুড়ি ওরা অগস্ট দুপুরকে দেবে ফিরে, পরবাসের হৃদয় জুড়ে এই অভিমান শুধু ভরে। সীমার ঘাটের বো কেন আজ আবার উদাস করে, ভেসে আসে কলকাতা শুধু কুয়াশার ভোরে। কলকাতা কলকাতা ও কলকাতা 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 কলকাতা। আচ্ছা, বর্ন লিডার কাকে বলে? আমার মনে হয় কিছু বিরল মানুষ থাকেন যাদের ব্যক্তিত্বের আলোয় তাদের চারিদিকটা খুব অনায়াসেই উদ্ভাসিত হয়ে ওঠে। তাদের মননের, তাদের যাপনের অনুরণন খুব স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে তাদের চারিদিকের মানুষের মধ্যে। গৌতম চট্টোপাধ্যায় ঠিক এমনই একজন মানুষ ছিলেন, এবং তার সাথে ছিলেন একজন আদ্যপান্ত সৃজনশীল মানুষ। একবার দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে 7 দিনের জন্য ল্যান্ডস্লাইডে একটি নেপালি গ্রামে তিনি আটকে পড়েন। কলকাতায় যখন ফিরলেন তখন 20-25টি গান শিখে এলেন, নেপালি গান, এবং পাড়ার ছেলে মেয়েদের শিখিয়ে রেডিওতে যুববাণীতে অনুষ্ঠানও করলেন। আবার ধরুন, যখন কার্বি আংলংয়ে আঞ্চলিক সঙ্গীত সংরক্ষণের কাজে তিনি যান, তখন কোনো রকমের বিলাসিতাকে প্রশ্রয় না দিয়ে তাদের সাথে থেকে তিনি কাজটা শুরু করেন, এবং সেখানেও সেই স্থানীয় মানুষেরা তাকে অসম্ভব ভালোবেসে ফেলে। সৃষ্টি হয় একটি অসামান্য অপেরার, যার নাম হাইমু। এই মানুষগুলোকে নিয়েই ছিল তার পরবর্তী ছবি রংবেন, যা তার অকাল প্রয়াণে অসম্পূর্ণই রয়ে গেল একটা অপূরণীয় ক্ষতি হিসেবে। এবার শুনব আব্রাহামদার কথা, শ্রী আব্রাহাম মজুমদার। মিউজিক্যালি আব্রাহামদা গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে মহিন পরবর্তী সময়েও অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত ছিলেন। আসুন শুনি আব্রাহামদার কথা। That was 1985, early 85. হঠাৎ একদিন মনিদা আমার বাড়িতে এসে একটা বই দিল, মিউজিকের বই, কম্পোজিশনস ফ্রম এরিক সাথি। এটা বিশু পাঠিয়েছে আমেরিকা থেকে, তুই মিউজিকটা একটু স্টাডি কর, তোর সাথে আমি 1 সপ্তাহ পরে দেখা করব। সো আই ওয়াজ ভেরি গ্ল্যাড। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে, অত মোটজার্ট, বিথোভেন, চাইকোভস্কি বাজাবার পরেও আমি কিন্তু কোনোদিন জানতাম না যে এরিক সাথি বলে একটা কম্পোজার রয়েছে। একটা পিয়ানো বুক ছিল, পিয়ানো ট্রান্সক্রাইব সব। আর আমি সেই মিউজিক স্টাডি করার পরে আমি দেখলাম যে ওনার ওয়ে অফ এক্সপ্রেশনগুলো লেখার সিস্টেম অ্যান্ড স্টাইল ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আমি তখন বেশ কিছুদিন ওটা পিয়ানোতে স্টাডি করলাম এবং আমার খুব পছন্দ হলো। কিন্তু আমি জানি না যে হঠাৎ মনিদাটা দিয়ে কোথায় উদাও হয়ে গেল। তা একদিন আমাকে আমার স্কুলে, তখন আমি লামাটিনাতে কাজ করছি, ক্যালকাটা বয়েজ স্কুল তার আগে করতাম, কিন্তু ক্যালকাটা বয়েজ স্কুল ছিল, আমি লামাটিনা জয়েন করেছিলাম। তো একদিন মনিদা পুরো আমার স্কুলে চলে এসে বললে যে কই সে বইটা কোথায়, এবং লাকিলি বইটা আমার টেবিলেই ছিল। তো মনিদা আমি বললো তুই বাজা। ঠিক টাইম মতো এসে চুপচাপ বসে জাস্ট সিগারেটের প্যাকেটটা বার করে শুনতে আরম্ভ করলেন। মনিদা ওই মিউজিকটা বার করে দিয়ে বলল যে একটা তোর সাথে রেকর্ডিং করব, নেক্সট উইকে আমাকে একটা টাইম দিলেন। তা যথারীতি আমি প্র্যাকটিস করে স্টুডিওতে গেলাম, মিউজিকটা রেকর্ডিং করলাম। আমি সেটা ভায়োলিনে বাজিয়েছিলাম, আর আমার সাথে একজন পিয়ানিস্ট ছিলেন, সে পিয়ানো অ্যাকম্পানিমেন্টে আমার সাথে যৌথভাবে বাজিয়েছিলেন। এবং তারপর রেকর্ডিং করার পরে সেদিনকেই বিকেলে আমাকে বলল যে তুই জানিস এই মিউজিকটা আমি কিসের জন্য রেকর্ডিং করছি? বললাম
সে তো তুমিই জানো, আমি তো শুধু রেকর্ডিং করলাম তোমার সাথে। বলে এটা নিয়ে একটা সিনেমা আমি করবো, এই একটা সিনেমাতে এই মিউজিকটা থাকবে, সেখানে তোকে অ্যাক্টিং করতে হবে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, মানে মিউজিক বাজাবার পর আমি অ্যাক্টিং করবো? আমি তো অ্যাক্টিং কিছু জানি না। মনিদাকে বললাম, মনিদা আমাকে বললো তুই অ্যাক্টিং জানিস না বলেই আমি তোকে সিনেমাতে নেবো। তখন আমি আর মনিদা তো দুজনেই খুব হাসছিলাম। আমি তখন মনিদাকে বললাম যে বাহ, এ তো অপূর্ব সুযোগ, কিন্তু আমি এটা কি করে ম্যানেজ করবো? আমার তো স্কুল টুল রয়েছে। বলে সেই সব দেখা যাবে, তুই আগে একটু ভেবে নে তুই কি করবি। যখন তুই মিউজিক বাজাচ্ছিস আমি তোর কথা শুনছি, আর যখন তুই ফিল্মে অ্যাক্টিং করবি তুই আমার কথা শুনবি। এটাতে তুই যদি রাজি থাকিস তাহলে তুই আমাকে ইয়েস বলবি। তার কিছুদিন পরে আবার মনিদা আমাকে একটা মিউজিক সম্বন্ধে বুঝিয়ে বলল যে এইটা ছোট্ট একটা চেম্বার অর্কেস্ট্রাতে রেকর্ডিং হবে, সেটা তোকে সাউন্ডটা করতে হবে কিন্তু স্কুল অর্কেস্ট্রা যেমন স্ট্যান্ডার্ডে বাজায় তেমন করে বাজাতে হবে। তুই এখানে কিন্তু খুব ভালো মিউজিশিয়ান নিয়ে বাজাতে পারবি না। তা আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম। যে কোনো মিউজিক আমরা খুব ভালো করার চেষ্টা করি, যদিও আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের নিয়েই করি, কিন্তু আমি তখন ওনার মোটিভ বুঝলাম। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এটা কি করতে চাইছো? বলে যে এই সিনেমাতে আরো দুটো মিউজিক থাকবে। প্রথম মিউজিকটা হচ্ছে চার্লস গুনোর, আর দ্বিতীয়টা হচ্ছে বার্টকের হাঙ্গেরিয়ান ডান্সেস। তা আমি বললাম তাহলে তুমি জুনিয়র অর্কেস্ট্রা তুমি কোনটা করতে চাইছো? বলে চার্লস গুনো, আর সিনিয়রদের জন্য বার্টক। তা আমার তো শুনে খুব ইন্টারেস্টিং লাগলো। আরো বেশি ইন্টারেস্টিং লাগলো যে একটা মিউজিককে আমাকে সেই স্ট্যান্ডার্ডটা আনতে হবে যেখানে বোঝা যাবে যে স্কুলের ছেলেমেয়েরা আছে। আশ্চর্য, এইভাবে তো আমি কোনোদিন চিন্তা করিনি। তারপরে আমাদের রেকর্ডিং আরম্ভ হলো। আমরা প্রথমে চার্লস গুনো, এই মিউজিকটা একটু হিমলালের মতো, এবং এটা থেকে অনেক হিমস হয়েছিল, স্পেশালি ইংলিশ হিমলালে অনেক কটা হিমসে এই চার্লস গুনোর একটা ফ্লেভার পাওয়া যায়। আর বেলা বার্টকের যে ডান্সগুলো, সেটাতে যখন আমাদের রেকর্ডিং হয়েছিল মনিদা আমাকে খুবই প্রেশার করেছিল যে দিস হ্যাজ টু সাউন্ড লাইক এ প্রফেশনাল অর্কেস্ট্রা। সেই রেকর্ডিংটাতে আমার মনে আছে, যদিও বার্টক তার স্কোরে কোনো টিম্পনি পার্ট লেখেনি, হঠাৎ মনিদার একটা আইডিয়া আসলো। তার ইউনিটের একজনকে বললো যে তুই সোজা গিয়ে ব্র্যাগেনজাতে দুটো টিম্পনি হায়ার করে নিয়ে আয়। আমি তো পড়েছি মহাবিপদে, এবং টিম্পনিটা কি করে ব্যবহার করবে। এবং আশ্চর্য ব্যাপার যে বার্টকের মিউজিকে বাজাচ্ছিলাম প্রত্যেকটা 4টে পার্টি মনিদার মুখস্থ ছিল, কোথায় কে আসছে কোথায় কে ঢুকছে। এবং মনিদা একটা স্কোর পড়তো না, মনিদা জাস্ট ওনার মেমোরিতে রেখে দিয়েছিল। এটা ভীষণ আমার আশ্চর্য লাগতো। এবং প্রত্যেকটা সিকুয়েন্সে বার্টকের কখন ফোর্সান্ড হচ্ছে, কখন পিয়ানিসিমো হচ্ছে, মনিদার অ্যাবসলিউট মুখস্থ। অবশ্য মনিদা, আমরা যখন ইন্ডিভিজুয়াল রিহার্সাল করতাম মনিদা কয়েকবার এসে শুনেছিল। তো আমার খুবই আশ্চর্য লাগছিল যে 2বার বা 3বার শুনে একটা মানুষ এই পুরো স্কোরটা মুখস্থ করে রাখে কি করে। তা সেই টিম্পুনি এলো, তার জন্য আমাদের তো 2 ঘন্টা এক্সট্রা টাইম লাগলোই। তারপরে মনিদাই নিজের মতো করে সেই সাউন্ডটা অ্যাড করলো অর্কেস্ট্রার ওই রেকর্ডিংয়ে। আউটকাম ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং। এবং সময় সিনেমাতে এটা লাস্ট কনক্লুশন ফিনালে কিন্তু এই মিউজিকটা ছিল। এই সিনেমাটা কখনই বেরোয়নি বলে বেশিরভাগ লোকে জানে না কি হয়েছিল। এটা আমি যদি 2 বা 3টে লাইনে বলার চেষ্টা করি, লেট 60s বা আর্লি 70s যে ঘটনাগুলো পলিটিক্যালি বেঙ্গলে হয়েছিল, তার মধ্যে পলিটিক্যাল অ্যাটাচমেন্ট উইথ দ্য অপোনেন্ট পার্টিস অফ দ্য রুলিং পার্টি, সেটা নিয়ে ইটস এ মুভমেন্ট ফ্রম দ্য নাক্সালাইট। এবং সেইখানে সঞ্জীবের মতো একজন ক্যারেক্টারকে উনি চুজ করেছিলেন। এবং ডেভিড হচ্ছে সে মিশনারি স্কুলে মানুষ হয়েছে, সে
ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক বাজায়। তার কিছুদিন পরেই বিদেশে চলে যাওয়ার কথা, এবং সে বিদেশে চলেও গেছিল, এবং হি ওয়াজ ভেরি সাকসেসফুল কন্ডাক্টর দেয়ার। এই ধরনের স্টোরি লাইনে ছিল। আর এর মাঝখানে পৃথা হচ্ছে তাদের দুজনের বন্ধু, এই টানাপড়ন। এবং পৃথার সাথে দুজনেরই সময় মতো দেখা হতো এবং অনেক আলোচনা হতো, পলিটিক্সের গল্প হতো, তারপরে ভবিষ্যতের এক্সপেকটেশনের নিয়ে কথা হতো। এইটা হচ্ছে দ্য মেইন থিং দ্যাট একটা এই রিলেশনশিপটাকে নিয়ে বিভিন্ন কাজের মধ্যে মনিদা এটা ফুটিয়ে তুলেছিলেন। তার মাঝখানে যে পলিটিক্যালি ইনভলভ ছিল তার বহুবার জেল হয়ে গেছে। সে সব কিছু শহরে ছেড়ে দিয়ে সে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে সে বুদ্ধিজম প্র্যাকটিস করছে, এবং ডেভিড তার মতো করে মিউজিক স্টাডি করছে। যাই হোক, তা আলটিমেট লাস্ট সিকোয়েন্সে দেখালো যে তিনজনে ক্রস করছে, অথচ দেখাচ্ছে যে অর্কেস্ট্রার সামনে দিয়ে দুজনই হেঁটে যাচ্ছে, একজন কন্ডাক্টিং করছে। এটা একটা অন্য ধরনের মুভমেন্ট অফ কোলাজ এই সিনেমাতে ছিল। এবং আমি সিনেমা সম্বন্ধে ক্রিটিক্যালি কিছু বলতে চাই না, যদি আমার থেকে হয়তো আরো ভালো কেউ অ্যানালাইজ করতে পারবে যারা সিনেমা নিয়ে আলোচনা করে। তবে আমি যেটা ফিল করেছিলাম, ইটস দ্য স্ট্রাগল ফর টু বি ইউনাইটেড, হোপিং ফর গুড ডেজ। তো এর মাঝখানে অনেক ধরনের শুটিংয়ের অভিজ্ঞতা আমার রয়েছে। যেমন একটা জায়গায় আমরা যখন আমাদের ফুল অর্কেস্ট্রা নিয়ে রেকর্ডিং করছিলাম ফর দ্য লাস্ট ফিনালে, সেখানে ফিল্মে কি হয় যে আগে রেকর্ডিং হয়, তারপরে ফিল্ম তৈরি হয়, এবং যখন তৈরি হয়, যখন অ্যাক্টিং ফর্মে সবাইকে বাজাতে হয়, তখন তারা মনিটর শুনে তার সাথে মুভমেন্টটাকে মিলিয়ে কাজ করে। সো আমার সবচেয়ে বেশি অসুবিধা হয়েছিল যে বিকজ যে মিউজিকগুলো আমরা বাজাচ্ছি ইট ওয়াজ নট অটো মেট্রোনমড। অটো মেট্রোনমড হলে ইউ নো দ্যাট দ্য টেম্পো ইজ নট গোয়িং টু চেঞ্জ, বাট এই মিউজিকে কিন্তু সবসময় পালস আপ অ্যান্ড ডাউন করে, এবং আমাদের রেকর্ডিংয়ে যে পালসটা ছিল সেই পালসটা সিনক্রোনাইজ করা মুভিতে যে কত ডিফিকাল্ট তখন আমি রিয়েলাইজ করলাম। সো এই ধরনের একটা বিভিন্ন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আমাকে খুব আমার অন্যান্য কাজে সমৃদ্ধ করেছে। আমার মনে হয় আই ওয়াজ ট্রিমেন্ডাসলি লাকি টু বি ইনটু দিস মনিদাস প্রজেক্ট। আর একটু যদি মজার কথা বলি, আমি প্রত্যেক দিন প্রত্যেক সময় যখন সেটসে গেছি আমি দেখেছি মনিদা যে একটা ট্রিপও রিক্সা নিয়ে মনিদাকে কোনো সেটসের কাজে হেল্প করেছে, তাকে বলেছে যে তোর আর অন্য কাজ করতে হবে না, আজকে তুই সারাদিন আমাদের সাথে থাক, খাওয়া দাওয়া সব যা পারিস তাই কর। সো আই ওয়াজ ভেরি ফর্চুনেট টু সিট ফর দ্য লাঞ্চ টাইম বিসাইডস দ্যাট রিক্সা ফেলো। এবং দ্য ওয়ে আই থট, দ্য ওয়ে ও মনিদাকে ভালোবেসেছিল এবং প্রশংসা করছিল, এবং ও যখন বলছিল তখন ওর চোখে জল ছিল, সেটা দেখে আমরা সবাই বুঝি যে মনিদা কতটা গভীরে লোককে ভালোবাসতে পারত। এবং সেই যে মনিদার এই সেন্স অফ গিভিং অ্যান্ড শেয়ারিং, এটা আমাকে খুব সমৃদ্ধ করেছে আমার জীবনে, আমার নিজের কাজের মধ্যে। এবং মনিদার সেই ভালোবাসা এবং একজনকে কি করে অজান্তে শিখিয়ে কাজটা করে নেওয়া, এটা মনিদা ছাড়া আমার তো মানে এক্সপিরিয়েন্সে খুব কম লোক দেখেছি। আমি একটুখানি এরিক সাথীর মিউজিকটা রেকর্ডিংয়ের মধ্যে বাজিয়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন
এরিক সাতির ফিলটা কি ছিল। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। আজ কিছু গানের অংশ বিশেষ আমরা আলোচনার সূত্রে বাজালাম, যেমন আমার প্রিয়া ক্যাফে ঝরা সময়ের গান অ্যালবাম থেকে, বা কত কি করার আছে বাকি মায়া অ্যালবাম থেকে, এবং 1998 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সংস্কৃতির লাইভ রেকর্ডিং। এই গানগুলি সম্পূর্ণভাবে শোনার জন্য এবং সংগ্রহ করার জন্য আপনাদের যেতে হবে আশা অডিওর ইউটিউব পেজ এবং ওয়েবসাইটে। সাউন্ড চেকের প্রথম 4টি পর্বের প্রস্তুতি, সম্পাদনা এবং নির্মাণে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ শ্রী বিশু চট্টোপাধ্যায়ের কাছে। আজকের অনুষ্ঠানের মূল তথ্য স্বীকৃতি সাজ্জাদ হোসেনের বই মহিনের ঘোড়াগুলির গান। অনুষ্ঠানের শেষটাও করছি ওই বই থেকেই সাজ্জাদের লেখা একটা অংশ দিয়ে। প্রস্থান মানে চলে যাওয়া নয়, প্রস্থান মানে এখানে অনেক বেশি করে থেকে যাওয়া, অনেক বেশি করে জেঁকে বসা হৃদয়ের গভীর স্বর্ণখচিত মণিকোঠায়। হ্যাঁ, পর্দা পড়ে যাবে, কার্টেন কলটুকু হবে না, নতজানু হয়ে দর্শকের কাছ থেকে বিদায়ের সুযোগ পাবে না এই প্রোটাগনিস্ট ঘোড়াটি। মঞ্চে নিশ্চল হয়ে পড়ে থাকবে ঘোড়ার মুখের লাগাম, খুরের নাল, পিঠের জিন, রেকআপ। ঘোড়াটি চলে যাবে দেহের খোলস ছেড়ে, কিন্তু রহস্যময়ভাবে ঘোড়াটির দৌড় থামবে না, বাড়বে বই কমবে না তার দৌড়ের গতি। আওয়াজ শোনা যাবে ওই দূর বহু দূরের পাহাড়ি ধুলোরা সূর্যের ঠিকরে ওঠা আলোর সামিয়ানা ছেয়ে থাকা রাস্তা থেকে। টকবক 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 ঘোড়া আসছে, আসছে সুপ্রাচীন ঘোড়ার দল সারি বেঁধে, আসছে সাজোয়া গাড়ির বহর। আবার সন্ধে নেমে আসবে, সেই নিভে যাওয়া দিনের আলোয় আকাশে ফাটবে তুবড়ি, আকাশমুখ রং ওড়াবে ঊর্ধ্বগামী হাওয়াই, ঘুরবে চরকি, নাচবে রং মশাল। বিএজিসি রেডিওর বিশেষ অনুষ্ঠান সাউন্ড চেক পর্ব 4, শ্রী গৌতম চট্টোপাধ্যায়। এইটুকুই। আপনাদের সঙ্গে ছিলাম আমি অভিষেক। সকলে খুব ভালো থাকবেন। তলে গেছে
বাতাসে কেঁপেছে বাঁশি সুর, আঁচলে উড়েছে ময়ূর। চলে যাই বলেছিলে চলে যাই, মহুল তরুর বাহু ছুঁয়ে যে গেছে অশ্রুময় কোন অন্তরালে, সে বুঝি শুয়ে আছে চৈত্রের হলুদ বিকেলে। সেখানে চূর্ণ ফুল ঝরে তারা চলে, সেখানে চূর্ণ ফুল ঝরে তার কাফনে। যে গেছে বন মাঝে চৈত্র বিকেলে, যে গেছে ছায়া প্রাণ বন গীতি তলে। আপনারা শুনছেন বিএডিসি রেডিও, প্রবাসী বাঙালির আড্ডা যাপনের মেঘ ঠিকানা।